কিসের আবার জনগণ, কিসের আবার মানবাধিকার? এবার আমার জনগণ আবার আগের মতো নিয়ন্ত্রণে, দল নিয়ন্ত্রণে, রাষ্ট্রপতি নিয়ন্ত্রণে, জনগণ। এবার আসেন ভয়ঙ্কর এই যে গুম অধ্যাদেশে যেটা দিলেন বাতিল করে, প্রথমে করলেন আমার মানবাধিকার, আমি কিছুই বলতে পারবো না, এরপর আমাকে গুম করবেন, তাও আমি কিছুই বলতে পারবো না। একেবারে আগেরটা তো ধরেন অঘোষিত ছিল, এখন ডিক্লেয়ার করে আমাকে এইভাবে করে এখন সেটা করা হবে। ওকে, আমাকে যখন এটা করেন যে মানে পালাবে কোথায়, এবার আবার গুম নতুন করে আইনের মাধ্যমে। এরপরেরটা তো আরও ভয়ঙ্কর, বিচার বিভাগ এখন তাদের নিয়ন্ত্রণে আবার। হ্যাঁ, যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ তারা করবেন। আমরা এতকাল কি দেখেছি, কাদের করা হয়েছে? তার মানে মানবাধিকার বাদ দিলেন, আমাকে গুম করলেন, এবং বিচারও করবেন আপনি নিজেই, মানে বিচারক যেহেতু আপনার, আমার বিচার পাওয়ার কোনো চান্স নাই। এবং এই বিচারপতি এবং অন্যান্য যারা তাদের, এবং যদি ব্যবসায়ী বলি ক্ষমতাধর, দুর্নীতি ইচ্ছা মতো কেন করতে পারবেন? কারণ দুদক যে অধ্যাদেশ, যে তার যে অটোনমি, স্বাধীনতা, এটিও বাতিল করে দিয়েছেন। রাজনীতি প্রথম কথাটাই আমি সেদিন দেখছি, আমার 8-10 বছরের ছেলেমেয়েরা খেলছিল, একজন আরেকজনকে খেলার মধ্যে হয়তো তার নিয়ম পছন্দ হয় না, বলে তুই আমার সাথে রাজনীতি করস। আমি না, আমার মনে হলো কি যে আমি এতদিন রাজনীতির সংজ্ঞা কি পড়লাম, বাস্তবেই বাচ্চাগুলা রাজনীতি করস বলে শব্দটা কোন জায়গায় চলে গেল। আমি আসলে খানিকটা কষ্টও পেয়েছি, হতাশ হই নাই, কারণ আমাদের জুলাইয়ে তো আমাদের সন্তানেরাই রাজনীতির অর্থটা বদলে দিয়েছে। আমি যেটি দু একটি কথা, যেহেতু সংবিধান নিয়ে বলা হয়েছে, আমি দু একটি মেমোরি আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, জননেত্রী, অনেক ভালোবাসার মরহুমা খালেদা জিয়ার একটি কথা সামনে নিয়ে আসতে চাই, যেটি আপনারা এখনও অহরহ ফেসবুকে, ইউটিউবে দেখতে পাবেন। এই যে সংবিধান আমাদেরকে ফ্যাসিস্ট হতে সাহায্য করে এসছে এতদিন, সেটি নিয়ে তিনি কি বলেছিলেন, এটা কিন্তু ভিডিও আছে, আপনারা দেখবেন। তিনি বলেছিলেন এই 72-এর সংবিধান হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো। আমরা যদি ক্ষমতায় যাই এটিকে ছুঁড়ে ফেলে দেব। বিশ্বাস করেন, যতটুকু পড়াশোনা করেছি এবং এই নেত্রীর কথার সাথে থিওরি এবং প্র্যাকটিসে এত বেশি মিলে যায়, আমরা আসলে সেটিই আশা করেছিলাম। বাস্তবে কি দেখতে পাচ্ছি যে এই খুব বেশি দিনও হয়নি, তারই দল, তার নিজের সন্তান যখন প্রধানমন্ত্রী, তারা এই সংবিধানটিকে ছুঁড়ে ফেলা তো দূরে, আঁকড়ে ধরার চেষ্টা করছেন। আমি আসলে বিব্রত, আহত। উনি আমাদের অনেক ভালোবাসার নেত্রী। সো এটি গেল সংবিধান। এখন আপনারা যে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছেন, যদি এখনও জাস্ট ডানে বামে তাকান, দেয়ালের লেখনীগুলো এখনও মুছে যায়নি। হ্যাঁ, কি লেখা এখনও যদি দেখতে পাবেন যে দেশটা কারো বাবার না, আর হচ্ছে দিনে নাটক, রাতে আটক, এবং নাটক কম করো প্রিয়। আমি ভেবেছিলাম নাটকের এখানেই সমাপ্তি। নাটকটা আসলে যে ধারাবাহিক এটা বুঝতে পারি নাই। এই নাটকের মানে স্ক্রিপ্ট ঠিকই আছে, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস পাল্টে গেছে। কিন্তু দুঃখজনক কি জানেন, এই যে দিনে নাটক, রাতে নাটক, সেই যাদেরকে গুম করা হয়েছিল তারাই এখন অ্যাক্টর অ্যাক্ট্রেসের ভূমিকায় চলে গেছেন। কারো ভাই, কারো স্বামী যারা গুম হয়েছিল ফিরে আসেন নাই, তারাও এই গুম অধ্যাদেশ বাতিলে কোনো বিরোধিতা করছেন না। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। শুধু এইটুকু বলছি, নাটকের ধারাবাহিকতা যদি চলতেই থাকে, নাটকে কিন্তু একটি দৃশ্য ছিল হেলিকপ্টারে পলায়ন। আমরা জানি না সেই দৃশ্যটি আবার কখনো মঞ্চায়িত হবে কিনা, আমরা চাই না, নিশ্চয়ই চাই না, আমরা দেশকে ভালোবাসি। এখন খুব যদি একাডেমিক্যালি একটা শব্দে চলে আসি, যে সংবিধান তারা আসলে ছুঁড়ে না ফেললেও বলছেন আমরা সংস্কার করব না, আমরা সংশোধন করব। সো এই দুটো শব্দ মনে হয়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, এখানে যারা দাঁড়িয়ে থাকেন তারাও অনেক বেশি জানেন, এখানে আপনাদেরকে জানানোর কিছু নাই। কিন্তু আমি বলবো যে দুটোর তাহলে পার্থক্য কী? ওনারা মানে সংশোধন করবেন, সংস্কার করবেন না। আপনারা যদি বাংলা একাডেমির এই যে অভিধানটি আছে, সেখানের আমি পৃষ্ঠা নাম্বারও বলে দিই, আপনারা দেখবেন 1270 এবং 71। সংশোধন মানে হচ্ছে ভুল ত্রুটি দূর করা এবং কু অভ্যাস দূর করা, মানে যেটার মধ্যে অলরেডি ভুল ত্রুটি ছিল এবং কু অভ্যাস ছিল। দ্যাট মিনস যে সংবিধান আপনি সংশোধন করতে চাচ্ছেন, আমরাই স্বীকার করছি এটাতে অনেক কু অভ্যাস আছে।
এইটাকে কাটাছেঁড়া করে আমরা কি করতে পারবো? এবার দেখেন সংস্কার মানে অভিধানটি কি বলেছে, যেটা হচ্ছে উৎকর্ষ সাধন, উন্নতি বিধান, মানে কোয়ালিটি ডেভেলপমেন্ট। এখানে ওই একটা ভাঙা গ্লাস জোড়া দিয়ে আপনি খুব বেশিক্ষণ কিন্তু লাগাতে পারবেন না, মানে ঠিক করতে পারবেন না। তাই আমি সেই আমাদের সবার প্রিয় নেত্রী খালেদা জিয়ার মানে কথার সাথে কথা মিলিয়ে বলতে চাই, সেই সংবিধানটি ছুঁড়ে ফেলাই ভালো হবে, এত বেশি কাটাছেঁড়া করার থেকে সেটি খুব বেশি দিন টিকবে না। এবার চলে আসি জুলাই সনদের যেই আমরা আমরা আমাদের সাথে যারা সাধারণ মানুষ, আমরা হারভোটের যেই কন্ডিশনগুলো দেখেছিলাম, আমরা সবাই মুগ্ধ ছিলাম। এবং আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যেদিন হারভোটের পক্ষে প্রচারণা করলেন, আমাদের শক্তি আবারও দ্বিগুণ বেড়ে গেল। আমরা সম্মিলিত নারী প্রয়াস থেকে এবং আমি ব্যক্তিগতভাবে হারভোটের পক্ষে অনেক প্রচারণা চালিয়েছি। এই বাস্তবে যখন এসে দেখলাম যে তাদের কথা এবং কাজের সাথে মিল নাই, আমি আবার আশাহত হলাম। অ্যাটলিস্ট আগের ফ্যাসিস্ট তো কথা এবং কাজের মিল ছিল, ফান করে যদি বলি যে দেশটা আমার বাবার, আমিই তো তাদেরকে খাইয়ে পরিয়ে রাখি, ইচ্ছা করলেই তাদের মেরে ফেলতে পারি, অ্যান্ড শি ডিড ইট। বাট আপনারা তো কথা দিলেন হারভোটের এটা প্রচারণার পক্ষে, আমরাও কথা বললাম, এখন এটা হচ্ছে না। এটা কি হিপোক্রেসি না? আমি এখন শেষ করবো যেটি দিয়ে, যে এই কয়েকদিন ধরে আপনারা পার্লামেন্টে অনেকগুলো অধ্যাদেশ বাতিল হতে দেখেছেন এবং সরকারের যে পরবর্তী প্ল্যানগুলো দেখেছেন। সংবিধান বিশেষজ্ঞ এখানে আছেন, আপনারা সেটা শুনবেন। আমি শুধু একাডেমিক্যালি একটা দারিদ্র্যের দুষ্টচক্র তো আপনারা জানতেন, যে চক্রাকারে একটা জিনিস ঘুরতে থাকে, কেন একটা দেশ দরিদ্র থেকে দরিদ্র হয়। আজকে আমি আপনাদেরকে বলবো মানে একটা ফ্যাসিস্ট কীভাবে ফ্যাসিস্ট থেকে আরও ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, এবং গণতন্ত্রকে নস্বাত করে ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা দুষ্ট চক্র আছে। আমি যে কয়টা প্ল্যান, আমি কিন্তু অত বড়তে যাব না, এই কয়েকদিনের মধ্যে যে কয়টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে এবং যেগুলো অ্যাডপ্ট করা হয়েছে সেটা নিয়ে একটু বলছি। প্রথম কথা হচ্ছে যে উচ্চকক্ষ না থাকার পক্ষে, মানে হারভোট বাতিল হলে উচ্চকক্ষটা কি জিনিস, যেখানে ওই রাজনীতি করা রাজনীতিবিদ ছাড়াও কিছু পেশাজীবী এবং স্কলাররা থাকবেন। রাজনীতিবিদরা ভাবছে এখানে আবার স্কলার কি দরকার, রাজনীতি তো আমরা করবো, বাদ দাও এটা, ওকে বাতিল। হ্যাঁ, শুধু রাজনীতিবিদরা থাকলো। এবার আসেন রাষ্ট্রপতির কথায়। হ্যাঁ, যে বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন, তিনি আগেও যে সরকারের কথা উঠতেন বসতেন প্রধানমন্ত্রী, এখনও আমরা কি দেখছি একই ব্যক্তি, উনি কিন্তু বর্তমান প্রধানের কথা উঠছেন বসছেন। তার মানে কি এটা কি একটা রোবট পোস্ট, পুতুল রাষ্ট্রপতি? আমরা এটা চাই না বলেই আমরা কিন্তু ক্ষমতার ব্যালেন্স চেয়েছিলাম, কিন্তু সেটিও কিন্তু আর হচ্ছে না। তাহলে আবারও আগের রাষ্ট্রপতির মতোই কেউ একজন থেকে যাবেন যিনি পুতুলের মতো। একটু মিলাই। এবং সংবিধানে 70 অনুচ্ছেদ নিয়ে তো সারা জীবন কথা হলো, খুব আশায় আছি, এখনও আছি, যে দলের বিরুদ্ধে কথা বললে আপনার পথটি হারাবেন না, কিন্তু এটি এখনও কিন্তু বাস্তবায়ন হয় না। তাহলে খেয়াল করে দেখেন, রাজনীতিবিদরা পেশাজীবীদের স্কলারদের ঢুকতে দিলেন না, রাষ্ট্রপতিকে পুতুল করে রাখলেন, চক্রাকারে চিন্তা করেন, এবং সংবিধানের মাধ্যমে আমার দলও কিন্তু নিয়ন্ত্রণে, আমার এগেনস্টে কিছু বলতে পারবা না। দেন আসেন মানবাধিকার যে কমিশনের যে সংস্কারের কথা বলেছেন, এটা পুরোপুরি বাতিল। কিসের আবার জনগণ, কিসের আবার মানবাধিকার? এবার আমার জনগণ আবার আগের মতো নিয়ন্ত্রণে, দল নিয়ন্ত্রণে, রাষ্ট্রপতি নিয়ন্ত্রণে, জনগণ। এবার আসেন ভয়ঙ্কর এই যে গুম অধ্যাদেশের যেটা দিলেন বাতিল করে, প্রথমে করলেন আমার মানবাধিকার, আমি কিছুই বলতে পারবো না, এরপর আমাকে গুম করবেন, তাও আমি কিছুই বলতে পারবো না। একেবারে আগেরটা তো ধরেন অঘোষিত ছিল, এখন ডিক্লেয়ার করে আমাকে এইভাবে করে এখন সেটা করা হবে। ওকে, আমাকে যখন এটা করেন যে মানে পালাবে কোথায়, এবার আবার গুম নতুন করে আইনের মাধ্যমে। এরপরেরটা তো আরও ভয়ঙ্কর, বিচার বিভাগ এখন তাদের নিয়ন্ত্রণে আবার। হ্যাঁ, যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ তারা করবেন। আমরা এতকাল কি দেখেছি, কাদের করা হয়েছে? তার মানে মানবাধিকার বাদ দিলেন, আমাকে গুম করলেন, এবং বিচারও করবেন আপনি নিজেই, মানে বিচারক যেহেতু আপনার, আমার বিচার করার কোনো চান্স নাই। এবং এই বিচারপতি এবং অন্যান্য যারা তাদের, এবং যদি ব্যবসায়ী বলি ক্ষমতাধর, দুর্নীতি ইচ্ছা মতো কেন করতে পারবেন? কারণ দুদক যে অধ্যাদেশ, যে তার যে অটোনমি স্বাধীনতা, এটিও বাতিল করে দিয়েছেন। দুদকের মানে কেন স্বাধীনভাবে কাজ করবে? সে তো মানে দন্ত নখবিহীনভাবে সরকারের কথা উঠবোস করবে। এই কালচারেই তো আমরা অভ্যস্ত। আমরা কিন্তু কিছুদিন আগে দুদকের চেয়ারম্যানকে তার পদ থেকে সরে যেতে দেখেছি, কারণ তার দন্ত মুখ ছিল, এটাই তার অপরাধ। সুতরাং আমাদের কালচারের সাথে সেভাবে করেই যেতে হবে। যদি আমি এই শেষ দিকে যে চক্রাকারটা যদি বুঝে থাকি, যে আমি মানুষকে, আমার জনগণকে নিয়ন্ত্রণে নিলাম, দলকে নিলাম, আমি গুম হত্যাকে লিগ্যাল করে দিলাম, বিচার সেটাও আমার পক্ষে, আর থাকলোটা কি?
আর যেহেতু এখানে আমাদের স্টুডেন্টরা আছেন, পিএসসিও এখন তাদের নিয়ন্ত্রণে, কষ্ট করে আর পড়াশোনার দরকার নাই। আগের মতো আপনাদের চাকরিগুলো দলীয় পড়াশোনা করে হয়তো পাওয়ার একটা সুযোগ চলে আসবে। আর এই সরকারকেও আমি বলবো যে আমাদের অন্তর্বর্তী সরকার আরেকটি চমৎকার পথ দেখিয়ে গেছেন। আমি সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি হিসেবে সেই নারী কমিশনের তাদের যে কাজগুলো ছিল সেটার অনেকবার সমালোচনা করেছি। এখানে কি করা হয়েছে যে ট্রান্সজেন্ডারকে আপনারা এখন সমস্ত সিলেবাসের মধ্যে দেখবেন এটার বৈধতা চলে এসছে। আপনার এই ক্যাম্পাসে আমরা সেদিনও দেখেছি যে স্বঘোষিত ট্রান্সজেন্ডাররাও কিন্তু এখানে তাদের মতো করে চলতে পারছে। তার মানে নৈতিক শিক্ষাটাকে বাদ দিয়ে আপনি অনৈতিক এবং অগ্রহণযোগ্য জিনিসটাকে এস্টাবলিশ করে দিয়ে গেলেন এবং এই সরকারের জন্য এটা আরও চমৎকার হলো। এবং পতিতাবৃত্তিকে আপনি করে দিলেন কি প্রফেশনাল একটা স্ট্যাটাস দিয়ে দিলেন। আর কি দরকার, মানে একদিকে আপনার পিএসসিতে গেলে আপনি রাজনীতি করলে চাকরি হয়ে যাচ্ছে, সমস্ত অনৈতিক কাজগুলোর আপনি সাপোর্ট পাচ্ছেন। সব মিলিয়ে যদি আপনি রাজনৈতিক চক্র চিন্তা করেন, আগের ফ্যাসিস্টের থেকেও বর্তমান সরকার যেই পলিসিগুলো নিয়েছে, যে অধ্যাদেশগুলো বাতিল করেছে, এর চেয়েও ভয়ঙ্করভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠা সম্ভব। এখন তাহলে আপনাদের থেকে যে ভেতরে প্রশ্নটা যাচ্ছে, তাহলে এর থেকে মুক্তি কী? আমাদের কি কোনো মুক্তি নাই? মুক্তি ছিল জুলাইতে, কিন্তু আমরা এক হয়েছিলাম। কিন্তু জানেন ফ্যাসিস্টরা যেই থিওরির বলে টিকে থাকে, আপনার এখানে আমাদের আমরা নিশ্চয়ই শুনবো আমাদের রাষ্ট্রনীতির যে থিওরি থাকে একটা বলে ডিভাইড অ্যান্ড রুল, যে জনগণকে এবং দলকে ডিভাইড করে দিতে হবে, তাহলে তারা ঐক্য হতে পারবে না। জুলাইকে যেন কোনোভাবে ডিভাইড করতে না পারে। আমার আজকে রিকোয়েস্ট থাকবে, জুলাইতে মানে ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে যেভাবে করে সবাই একসাথে হয়েছিলেন, যে কারণে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এখন আমি দেখতে পারছি না, বাট আশা করছি সবার প্রতি সেই ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ রেখে একদম একাডেমিক্যালি, থিওরিটিক্যালি এই ফ্যাসিস্টের এই চক্রাকার দুষ্ট চক্রকে ভেঙে একটি ইনসাফের বাংলাদেশ দেখার প্রত্যাশা রইলাম। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।